গল্পের বাক্সবাড়ি রোমানানুপুর চ্যানেলে আপনারা শুনছেন প্রভাবতী দেবী সরস্বতীর লিখে একটি রহস্য উপন্যাস হত্যার প্রতিশোধ। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সেদিন মিস্টার ইয়াংচ্যাংয়ের বাড়িতে চা পানের নিমন্ত্রণ ছিল। বলা বাহুল্য, চা পান একটা উপলক্ষ মাত্র। মিস্টার ইয়াংচ্যাং সেদিনে এ বাড়ি হইতে যাওয়ার পর তাহার মনে হয়েছিল কেবল ভদ্রতার অনুরোধে কৃষ্ণা, প্রণবেশ ও ব্যোমকেশ তাহার এই অদ্ভুত জিনিসগুলো দেখিতে চাহেন নাই। তাই মা পান নিজে পত্র লিখিয়া বিশ্বাসী ভৃত্য হিয়েনের হাতে দিয়া পাঠাইয়াছেন। আগামী রবিবার তাহাদের সন্ধ্যাকালীন চা পান মা পানদের বাড়িতে হইবে এবং সেখানে তাহারা অনেক কিছু ইতিহাস প্রসিদ্ধ জিনিসও দেখিতে পাইবেন। রবিবার সন্ধ্যায় মিস্টার ইয়াংচ্যাংয়ের চৌরঙ্গীস্থিত বিশাল অট্টালিকায় কেবল কৃষ্ণা ও প্রণবেশেরই চা পানের নিমন্ত্রণ হয় নাই, ব্যোমকেশও নিমন্ত্রিত হইয়াছিলেন। বাইরের আর কোনো লোক এই টি পার্টিতে নিমন্ত্রিত হন নাই। ইহাই ছিল ইহার বিশেষত্ব। প্রকাণ্ড বড় হলঘরে মা পান ও মিস্টার ইয়াংচ্যাং অতিথিদের সাদর অভ্যর্থনা করিয়া বসাইলেন। এ বাড়িতে দাস দাসী, দারোয়ান সবাই বার্মিজ। মিস্টার ইয়াংচ্যাং নিজের দেশের লোক ছাড়া আর কোনো দেশের লোক রাখেন নাই। ব্যোমকেশ জানেন এখানে তাহার যেসব কারবার, ব্যাংক প্রভৃতি আছে সেগুলিতে বিশেষভাবে কাজ পায় তাহারই দেশের লোকেরা। নিতান্ত পক্ষে বাধ্য হইয়া তিনি ভিন্ন দেশীয়দের নিজেদের কাজে গ্রহণ করেন, নচেত নয়। স্বজাতি প্রীতি এবং স্বদেশ প্রেমের জন্য ব্যোমকেশ ইয়াংচ্যাংকে খুব পছন্দ করেন। অতিথিদের চা দিয়া মিস্টার ইয়াংচ্যাং বলিলেন, আমি যে কেবল চা পানের জন্যই আপনাদের নিমন্ত্রণ করেছি তা নয়। আমার প্রিয়তমা কন্যা মা পান সেদিন আপনাদের বাড়ি থেকে ফেরবার সময় প্রস্তাব করেছে মিস চৌধুরীকে আমি যেন আমার বংশের প্রাচীন জিনিসগুলো দেখাই। মিস চৌধুরী ছেলে মানুষ, এসব দেখার ইচ্ছে ওর হওয়াই স্বাভাবিক। সেজন্য আমি আজ আপনাদের এখানে চা পানের নিমন্ত্রণ করেছি। উৎসাহিত হইয়া প্রণবেশ বলিলেন, বাস্তবিক আপনি যখন আপনার পূর্বপুরুষের জিনিসগুলোর কথা বলেছিলেন মিস্টার ইয়াংচ্যাং, তখনই ভেবেছিলুম একবার দেখতে পেলে হতো। প্রাচীন একটা রাজবংশের কীর্তিচিহ্ন, বুদ্ধদেবের ব্যবহৃত নানা রকম জিনিস, এসব কান্না দেখতে ইচ্ছে হয় বলুন? ব্যোমকেশ শূন্য কাপটা টেবিলে নামাইয়া রাখিয়া বলিলেন, বাস্তবিকই তাই চাং সাহেব, আমার ওসব ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনাদের বংশের সৌভাগ্যের প্রতীক আংটি, বুদ্ধদেবের ভিক্ষাপাত্র, আরও যে কি কি বলেছিলেন। মিস্টার ইয়াংচ্যাং বলিলেন, আপনারা আমার সঙ্গে আসুন ব্যোমকেশ বাবু, আমি অনেক জিনিস আপনাদের দেখাবো। মা পান, তুমি মিস চৌধুরীকে নিয়ে এসো, আমরা এগিয়ে চলি। বিরাট প্রাসাদের সর্বত্রই মিস্টার ইয়াংচ্যাংয়ের ঐশ্বর্য চিহ্ন। সিঁড়ি দিয়ে উঠিবার দুই পাশে দুইটি বৃহদাকার বাঘ বিরাট মুখ বেদান করিয়া আছে। হঠাৎ সেই পর্যন্ত আসিয়া কৃষ্ণা দাঁড়াইয়া গেল। মাপান হাসিয়া পাশের সুইচ টিপিতেই বাঘ দুইটির মুখের মধ্যে আলো জ্বলিয়া উঠিল। দ্বিতলে মিস্টার ইয়াংচ্যাংয়ের শয়নকক্ষ, তাহার পাশে মা পানের শয়নকক্ষ। বিরাট অট্টালিকায় অতিথি সংবর্ধনার জন্য সমস্ত আলোগুলি জ্বালিয়া দেওয়া হইয়াছে। কোথাও এতটুকু অন্ধকারের লেশমাত্র ছিল না। মিস্টার ইয়াংচ্যাং অতিথিদের নিজের ঘরে লইয়া গেলেন। ঘরের চারিদিকে দেওয়ালে গাঁথা আলমারি, এক কোণে আমেরিকার বৈজ্ঞানিক প্রণালীতে প্রস্তুত বিরাট একটি আয়রন চেস্ট। মিস্টার ইয়াংচ্যাং সমস্ত দেখাইয়া আনিয়া অতিথিদের নিজের কাছে বসাইলেন। বলিলেন, আমার বিশ্বস্ত সেক্রেটারি মহিদল
অনেকবার এ ঘরে এসেছে। মোটামুটিভাবে কোথায় কি আছে তা সে জানত। তাই যে কোনো রকমেই হোক আমায় ঘুম পাড়িয়ে চাবি হস্তগত করে সে সব কিছুই খুলে দেখেছে। আমার দলিলপত্র বা টাকা কড়িতে তার দরকার নেই, তাই সে কিছুই নেয়নি। যা সে খুঁজতে এসেছিল তা পায়নি, তার কারণ সেসব আমার এখানে থাকে না, ব্যাংকে অত্যন্ত বেশি নিরাপদ জায়গায় থাকে। আজ কেবল আপনাদের দেখাবো বলেই আমি এনে আমার এই আয়রন চেস্টে রেখেছি। কাল সকালে আবার ব্যাংকে নিয়ে গিয়ে রাখব। আজ সন্ধে 8টা থেকে 4 জন সশস্ত্র প্রহরী এখানে মোতায়েন থাকবে, কাল যতক্ষণ না ওগুলো নিয়ে যাওয়া হয়। কৃষ্ণা বলিল, আপনারা এতক্ষণ যে নিচে ছিলেন এগুলি তো সম্পূর্ণ অরক্ষিত ছিল। মিস্টার ইয়াংচ্যাং বলিলেন, এই সন্ধেবেলায় এমন কারো সাহস হবে না যে বাড়িতে আসতে পারবে। বাড়ির চারদিকে উঁচু পাঁচিল, চৌরঙ্গির মতো জায়গায় কেউ এই পাঁচিল ডিঙিয়ে আসতে পারে না। তাছাড়া গেটে দারোয়ান আছে, তাকে এড়িয়ে আসা অসম্ভব। কন্যার পানে তাকাইয়া তিনি বলিলেন, আয়রন চেস্টের যে জায়গায় সেগুলো আছে খোলো তো মা, এদের সেগুলো দেখাই। মা পান চাবি দিয়া আয়রন চেস্ট খুলিল। মিস্টার ইয়াংচ্যাং ব্যোমকেশকে লক্ষ্য করিয়া বলিলেন, আমার এই আয়রন চেস্ট সাধারণ আয়রন চেস্ট হতে পৃথক। আমি যখন আমেরিকায় ছিলুম তখন সেখানে এক বিখ্যাত কোম্পানিতে অর্ডার দিয়ে এটা তৈরি করাই। এর বিশেষত্ব এই, পেছন দিকে একটা জায়গা আছে। সামনের এই জায়গাটা টিপলে পেছনে সে কামরাটা খুলে যায়। সামনের দিকে সব জিনিসপত্র আছে, পেছনে কেবল সেই জিনিসগুলো রেখেছি। কৃষ্ণা বলিল, এই কৌশলটা জানা না থাকায় আপনার মহিদল ওগুলো হস্তগত করতে পারেনি বোঝা যাচ্ছে। মাপান এই সময় একটা হাতির দাঁতের তৈরি বাক্স আনিয়া পিতার সামনের টেবিলের উপর রাখিল। মিস্টার ইয়াংচ্যাং বাক্সটা খুলিতে খুলিতে বলিলেন, ছোটখাটো জিনিসগুলো আমি এই বাক্সে রেখেছি। বলিতে বলিতে তিনি বাক্সের ডালা উঁচু করিলেন। এই দেখুন সেই হার। হংস ডিম্বাকৃতি একটা ওপেলের মালা, তাহারই মাঝে মাঝে ক্ষুদ্র ওপেল নির্মিত পদ্ম, তাহার মাঝে ছোট ছোট এক টুকরো হীরকখণ্ড। মাঝখানে যে ফুলটি দেখা যায় তাহার মধ্যে যে হীরকখণ্ডটি রহিয়াছে সেটি বেশ বড়। আলোক লাগিতে হীরকখণ্ডগুলি ঝিকমিক করিয়া উঠিল। কৃষ্ণের চক্ষু ধাঁধিয়া গেল। হাড় ছড়াটি হাতে করিয়া ভক্তি ভরে সেটিকে ললাটে ছোঁয়াইয়া মিস্টার ইয়াংচ্যাং বলিলেন, আমাদের বংশে একটা প্রবাদ আছে, এই মালাটি বুদ্ধদেবের কণ্ঠে শোভা পেত যখন তিনি সিদ্ধার্থ ছিলেন। কিভাবে এ মালা আমাদের বংশে এলো, এই প্রায় 2500 বছর ধরে এটা কখন কার কাছে কিভাবে থেকেছে সেই ইতিহাস আমি জানি না। আর বুদ্ধদেবের এই ভিক্ষাপাত্রটি একটি নারিকেলের মালার আকারের জিনিস, সোনা দিয়ে বাঁধানো, উপরের এক লাইনে মুক্তা সেট করা। মিস্টার ইয়াংচ্যাং বলিলেন, একে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে কে যে সোনা আর মুক্তা দিয়ে বাঁধিয়ে রেখেছেন তাও আমার অজ্ঞাত। এসব ছাড়া আর কতগুলো জিনিসপত্র যা আজও আমার মাপানের মিউজিয়ামে আছে, সেগুলোও রীতিমতো দেখবার মতো জিনিস। সেসব মাপান আপনাদের দেখাবে। আমার বংশের সৌভাগ্যের প্রতীকগুলি আগে আপনাদের দেখাই। তিনি একটি কৌটা তুলিলেন। এই কৌটাটিও হাতির দাঁতের তৈরি। ইহাতে অতি চমৎকার শিল্প নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। মিস্টার ইয়াংচ্যাং বলিলেন, এই কৌটার মধ্যে আমাদের সৌভাগ্যের প্রতীক সেই হীরার আংটিটি রয়েছে। এটি আপনাদের দেখানোর আগে আমি এর ইতিহাস কিছু আপনাদের শোনাই। এই আংটি আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ ভগবান তথাগতের কাছ থেকে উপহার পান। শোনা যায় এই আংটিটি এই ভারতেরই একজন বিখ্যাত নৃপতি বুদ্ধদেবের চরণে দিয়ে প্রণাম করেন।
কিন্তু বুদ্ধদেব তা স্পর্শ করেননি, এবং সেই মুহূর্তে যাকে তিনি এটি দান করেন তিনি ছিলেন আমারই একজন পূর্বপুরুষ। এই আংটি পেয়ে পর্যন্ত আমাদের বংশের শ্রীবৃদ্ধি হতে থাকে। আমার আরেকজন পূর্বপুরুষ এটি হারিয়ে ফেলেন এবং তাকে দুঃখ ও দারিদ্র্য সমানভাবে বহন করতে হয়েছে। আমার পিতামহ এটিকে পান একেবারে অভাবনীয়ভাবে। এই আংটির জন্য ইউইনের শান্তি নাই। এটির জন্য সে আমার একমাত্র পুত্রকে হত্যা করেছে। আমারও আমার মা পানের দিকে তার সতত সজাগ দৃষ্টি রয়েছে। যে কোনো রকমে আমায় আর মা পানকে সরাতে পারলেই উত্তরাধিকার সূত্রে আমার ভ্রাতুষ্পুত্র এই ইউইনই সব পাবে। সৌভাগ্য লক্ষ্মীকে প্রণাম করিয়া মিস্টার ইয়াংচাং অতি সন্তর্পণে কৌটাটি খুলিলেন। ব্যোমকেশ, কৃষ্ণ ও প্রণবেশ কৌটার উপর ঝুঁকিয়া পড়িলেন। কৌটা শূন্য, কৌটায় কিছুই নাই। মাপান! পিতার আর্তকণ্ঠস্বরে সচকিত মাপান গৃহকোণে অবস্থিত খোলা আয়রন চেস্টের দিক হইতে ফিরিয়া তাকাইলেন। বৃদ্ধ ইয়াংচাং ছটফট করিতেছেন। তাহার মুখ মৃতের মতো বিবর্ণ হইয়া গিয়াছে। আমার সর্বনাশ হয়েছে। আমার সৌভাগ্য লক্ষ্মী সেই আংটি চুরি হয়ে গেছে মাপান। ব্যোমকেশ বাবু, দেখেছেন ব্যাপারখানা? বৃদ্ধ কিছুতেই শান্ত হন না। ইহাদের সান্ত্বনায় তাহার শোক যেন আরও বাড়িয়া উঠিল। তিনি ললাটে করাঘাত করিয়া বারবার বলিতে লাগিলেন, আমার সর্বনাশ হয়েছে, আমার সব যাবে, আমি এবার পথের ভিখারি হব। মাপান নিঃশব্দে পিতার মাথায় হাত বুলাইয়া দিতেছিল। ব্যোমকেশবাবু খানিকক্ষণ মাথায় হাত দিয়া বসিয়াছিলেন। তারপর আস্তে আস্তে নস্যের ডিবা খুলিয়া দুই নাসারন্ধ্রে নস্য নিলেন। প্রণবেশ বেদনার্ত মুখে কেবল তাকাইয়াছিলেন। একটা কথাও তিনি বলিতে পারেন নাই। কৃষ্ণাও খানিকক্ষণ অভিভূতের মতো বসিয়াছিল। এতক্ষণে কথা বলিল। সে ইয়াংচাংকে লক্ষ্য করিয়া বলিল, আপনি অনর্থক হাহাকার না করে কবে আর কীরকমভাবে জিনিসটা গেল সেটা ভাবলে ভালো হতো মিস্টার চাং। আপনি শান্ত হন। আগে সম্বন্ধে আরও যা জানবার আছে সেসব আমাদের পূজনীয় কাকাবাবু ডিটেকটিভ ব্যোমকেশবাবুকে বলুন। এখনো খোঁজ করলে হয়তো পাওয়া যাবে। ব্যোমকেশ বলিলেন, মনে করুন সেদিন আমি আপনার কাহিনী শুনে বলেছিলুম মহিদল এখনও কলকাতা ছেড়ে যায়নি, সে এখানে আছে। আমার মনে হয় যে রাত্রে সে আপনার ঘরে এসেছিল সেখানেই কারো সাড়া পেয়ে সে পালিয়ে যায়। আপনার আয়রন চেস্টের গোপনীয় স্থান তার জানা থাকলেও সে খুলতে পারেনি। আপনি শেষ কবে আংটিটা দেখেছিলেন বলুন তো? মনে হয়তো আশার সঞ্চার হইয়াছিল, তাই মিস্টার ইয়াংচাং তখনকার মতো শান্ত হইয়া উত্তর দিলেন, কালো সন্ধ্যের পর আমি সে আংটি দেখেছি ব্যোমকেশবাবু। আজ সকাল থেকে মাপান বাড়িতেই আছে। আমি যদিও কাজে গিয়েছিলুম। মাপান বলিল, আমি এদিকে কাউকেই দেখিনি বাবা। কৃষ্ণা চিন্তিত মুখে বলিল, কয়েকদিন আগেকার রাতের ব্যাপার আবার ঘটেনি তো? প্রণবেশ বলিলেন, আমার তো তাই মনে হচ্ছে। ব্যোমকেশ গম্ভীরভাবে বলিলেন, না না, ও তোমরা ভুল ধারণা করছো কৃষ্ণা। কৃষ্ণা বলিল, মোটেই নয় কাকাবাবু। আমার মনে হয় এ বাড়ির কোনো চাকরকে মহিদল হাত করেছে। তাকে দিয়ে আগের রাতে মিস্টার চাংয়ের খাবার কিংবা জলে কোনো কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করেছিল। কে বলতে পারে মিস মাপানকেও সেরকমভাবে কিছু খাইয়ে অজ্ঞান করেনি? ব্যোমকেশ আপত্তি করিতেছিলেন। মাপান বাধা দিল, বলিল, ঠিক কথা, মিস চৌধুরী ঠিকই অনুমান করেছেন। আমি রোজ রাত্রে জল খাই। কাল জল খাওয়ার আধ ঘন্টা পরে আমার খুব ঘুম এসেছিল, অথচ কোনোদিন আমি রাত 12টার আগে ঘুমাইনি। আর আমার ঘুমও ভারী সতর্ক। কাল রাত্রে আমি
সেই যে শুয়েছিলুম, আজ সকাল 7টায় ঘুম ভেঙেছে। এমনি বেশ ঘুম আমার সে রাত্রেও হয়েছিল বটে, মনে পড়ছে। কৃষ্ণা ব্যোমকেশকে লক্ষ্য করিয়া সল্লাসে বলল, শুনছেন কাকাবাবু? উদাসভাবে ব্যোমকেশ বলিলেন, শুনছি। কৃষ্ণার তীক্ষ্ণ বুদ্ধি তাহাকে আহত করিয়াছে। তিনি মনে মনে একটু জ্বালা অনুভব করিতেছিলেন। কোনো প্রশ্ন না করাটা খারাপ মনে হয়, তাই তিনি জিজ্ঞাসা করিলেন, কাল আপনার চাবি কোথায় ছিল? মিস্টার ইয়াংচাং বলিলেন, চাবি আলমারির মধ্যেই ছিল। কৃষ্ণা বলিল, এ বাড়িতে এমন কোনো লোক আছে যে এসব সন্ধান রাখে? সে কাল এসব কীর্তি নিজে করেছে, আংটি নিয়ে মহিদলকে দিয়েছে। তারপর মহিদল সে আংটি ইউইনকে পৌঁছে দিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। ব্যোমকেশ বলিলেন, আপনার হিয়েন চাকরটাকে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আমরা এসে পর্যন্ত তাকে দেখিনি। তাকে একবার ডাকতে পাঠান না, দেখি। বড় দুঃখেও মিস্টার ইয়াংচাং হাসিলেন, বলিলেন, আপনারা ডিটেকটিভ মানুষ, সব বিষয়ে সব লোককে সন্দেহ। হিয়েন বেলা 5টা পর্যন্ত আমার কাছে ছিল। 5টার সময় সে গড়ের মাঠে গেছে, রোজই সে যায়, আমি আপত্তি করিনি। কৃষ্ণা বলিল, সে কতদিন আপনার কাছে আছে? অসন্তুষ্ট হইয়া মিস্টার ইয়াংচাং বলিলেন, সে যখন 5 বছরের তখন থেকে আমার কাছে ছিল, কেবল মাঝে 10 বছর ছিল না। আবার মাস 3 আগে তার দুঃখপূর্ণ পত্র পেয়ে তাকে আমি আসতে লিখি, তাই সে মাস 2 হলো বর্মা থেকে এসেছে। ব্যোমকেশ বলিলেন, মাঝে 10 বছর সে আপনার কাছে ছিল না কেন? বিরক্ত হয়ে মিস্টার ইয়াংচাং বলিলেন, আমি তার বিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। টুক করে কি কোনো মানুষ এ দূর বিদেশে ঘর সংসার ছেড়ে আসতে পারে বলুন তো? 3 মাস আগে পত্র পেলুম তার স্ত্রী আর একটি ছোট ছেলে মারা গেছে। সে আর রেঙ্গুনে থাকতে পারছে না। আরে মশাই, 5 বছর বয়স থেকে যাকে মানুষ করেছি, মাত্র 10 বছরের তফাতে সে কি শত্রুতা করতে পারে? এ কি আপনাদের দেশের লোক যে বাপের গলায় ছুরি বসায়? রাগ করিয়া তিনি মুখ ফিরাইলেন। ব্যোমকেশ বলিলেন, রাগ করবেন না, আমি শুধু তাকে একবার দেখতে চাচ্ছি। তার কোনো ফটো কি আপনার কাছে নেই? মিস্টার ইয়াংচাংয়ের ইঙ্গিতে মাপান একখানা ফটো আনিয়া ব্যোমকেশের হাতে দিল। ফটোর উপর 3 জনেই ঝুঁকিয়া পড়িলেন। বিবর্ণ মুখে ভগ্ন কণ্ঠে কৃষ্ণা চেঁচাইয়া উঠিল, ফচু! এই যে আমাদের ফচু! মিস্টার ইয়াংচাং সোজা হইয়া বসিলেন। ফুচুকে? কৃষ্ণা রুদ্ধ নিঃশ্বাসে বলিল, এই রেঙ্গুনে আমাদের চাকর ছিল। ক্ষিপ্রহস্তে একখানা পত্র লিখিয়া পোস্ট করিতে পাঠাইয়া কৃষ্ণা ডাকিল, মামা। প্রণবেশ মিস্টার চৌধুরীর ডায়েরি পড়িতেছিলেন। কৃষ্ণা এখানা পড়িতে দিয়াছে। মুখ তুলিয়া জিজ্ঞাসু নেত্রে তিনি কৃষ্ণার পানে তাকাইলেন। কৃষ্ণা বলিল, আমি রেঙ্গুনে যাচ্ছি যে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে। রেঙ্গুনে? প্রণবেশ একেবারে আকাশ হইতে পড়িলেন। রেঙ্গুনে আবার কেন? ওখানকার কাজ তো শেষ হয়ে গেছে। কৃষ্ণা বলিল, কিছুই শেষ হয়নি মামা। অন্তত পক্ষে যতক্ষণ বাড়িটা আছে ওটা বিক্রি করতে হবে, তারপর ইউএনকে যেমন করে হোক ধরতে হবে। প্রণবেশ হাসিলেন, বলিলেন, ওই অসার কল্পনাটা ছাড়ো কৃষ্ণা। দেখেছ সে কি ধরনের লোক? তোমায় পর্যন্ত অজ্ঞান করে জাহাজে তুলেছিল, আর আধ ঘন্টা হলেই তোমায় নিয়ে গিয়ে পড়তো এমন জায়গায় যেখানে 1000 চেষ্টা করলেও তোমার সন্ধান মিলত না। কৃষ্ণা হাসিয়া বলিল, তাই বলে তাকে ধরিয়ে দেওয়ার আয়োজন করব না? তোমায় কিছু করতে হবে না মামা, তুমি শুধু আমার সঙ্গে থাকবে। একটি কথা পর্যন্ত তোমায় বলতে হবে না। একবার জ্ঞানশূন্য অবস্থায় গিয়েছিলে,
এবার সজ্ঞানে একবার দেখবে চলো। লজ্জিত প্রণবেশ বলিলেন, ব্যোমকেশবাবু যাবেন তো? কৃষ্ণা বলিল, শুনলাম ইয়াংচ্যাং সাহেব তাকে তদন্তের ভার দিয়েছেন, কাজেই তাকে নিশ্চয় যেতে হবে। তাকে একবার জানাতে হবে যে আমরাও যাব, আর তিনি রেঙ্গুনে আমাদের বাড়িতেই থাকতে পারবেন। প্রণবেশ বলিলেন, সে বাড়ি যে বিক্রি করবার কথা তোমাদের উকিল লিখেছেন? কৃষ্ণা বলিল, বিক্রি করবার কথা লিখেছেন বটে, কিন্তু তাতে এখনও আমাদের সাংসারিক জিনিসপত্র অনেক আছে, কাজে বাড়ি বিক্রির ব্যবস্থা হলেই আগে সেগুলো আমাদের সরিয়ে নিতে হবে। ব্যোমকেশকে সংবাদ দিতেই তিনি আসিয়া পড়িলেন। বলিলেন, বর্মায় যাওয়াটা আমার মনে হয় তোমার পক্ষে উচিত হবে না কৃষ্ণা। ইউইন একদিন হয়তো বলেছিল তোমার কোনো অনিষ্ট করবে না, কিন্তু তুমি যদি তার স্বার্থে আঘাত করো, সে তোমায় কখনোই ছাড়বে না। বাধা দিয়া কৃষ্ণা বলিল, বারবার ওই কথাটা বলে আমায় বাধা দেবেন না কাকাবাবু। আমি রেঙ্গুনে যাচ্ছি অনেক উদ্দেশ্য নিয়ে। বর্মা গমনের উদ্যোগ আয়োজন চলিতে লাগিল। সঙ্গে যাইবে তারক ও পার্বতী। দারোয়ানরা এখানেই থাকিবে। মিস্টার ইয়াংচাং উপস্থিত ব্যোমকেশের হাতে 1000 টাকা দিয়াছেন, বলিয়া দিয়াছেন আর যা আবশ্যক হইবে তিনি সংবাদ পাইলে এখান হইতে পাঠাইবেন। 15 বৎসর তিনি দেশ ছাড়া। ইউইনের জন্য তাহার বর্মায় ফিরিবার জো নাই। ব্যোমকেশ যদি ইউইনকে ধরিতে পারেন, আগেই আংটিটি আদায় করিতে হইবে। পিতৃপুরুষের অসীম সম্পত্তির উপর তাহার এতটুকু লোভ নাই। সেসব ইউইন যদি পারে গ্রহণ করুক, সুখী হোক। লোকে টাকা কড়ির জন্যই ডাকাতি করে। ইউইন যদি সম্পত্তি লাভ করে, তাহারা ডাকাতি করিবার কোনো প্রয়োজনই হইবে না। সরল হৃদয় বৃদ্ধের কথা শুনিয়া ব্যোমকেশের হাসি পাইয়াছিল। পাছে বৃদ্ধ অন্তরে ব্যথা পান, সেই জন্য তিনি হাসিতে পারেন নাই। তবু এ কথাটা তিনি জানাইয়াছিলেন, ইউইন যেদিনই হোক ধরা পড়িবেই, এবং ধরা পড়িলেই তাহাকে হয়তো জীবনান্তকাল পর্যন্ত জেলই খাটিতে হইবে। কাজে সম্পত্তি পাইলেই সুখী হওয়া তাহার অদৃষ্টে নাই। সেই সম্পত্তি ইয়াংচাংয়ের অদৃষ্টে আছে বোঝা যাইতেছে। মিস্টার ইয়াংচাং বারবার করিয়া বলিয়া দিলেন, যেমন করিয়াই হোক বিশ্বাসঘাতক মহিদলকে একবার তাহার সামনে আনা চাই। সে শিক্ষিত লোক হইয়া কেমন করিয়া এবং কেন ইউইনের দলে যোগদান করিল, তিনি তাহাকে সে কথা জিজ্ঞাসা করিবেন। তাহার বিশ্বস্ত ভৃত্য হিয়েনের জন্যও তাহার উৎকণ্ঠার সীমা ছিল না। তাহার বিশ্বাস হিয়েন সম্পূর্ণ নির্দোষ। সেদিনে বাড়িতে পুলিশের আগমনে ভয় পাইয়াই সে পলাইয়াছে। এরপর পুলিশ সংক্রান্ত গোলমাল মিটিয়া গেলেই হিয়েন আবার ফিরে আসিবে। কৃষ্ণা তাহার যে নাম দিয়াছিল তাহা তিনি বিশ্বাস করেন নাই। স্পষ্টই হাসিয়া বলিয়াছিলেন, তোমার ভুল হয়েছে মিস চৌধুরী। বার্মিজদের চেহারা সম্বন্ধে তোমার অভিজ্ঞতা নেহাত কম। আমার যদি কম বয়স হতো, অনায়াসে আমাকেও ইউইন বলে ভেবে নিতে। তোমাদের যে ফুচু নামে চাকর ছিল, সে কিছুতেই হিয়েন নয়। আমাদের মুখ চোখ প্রায় একই রকমের বলে ভিন্ন দেশীয় লোকের পক্ষে ধরা মুশকিল। কৃষ্ণা তাহার কথায় বাধা দেয় নাই, অথচ তাহার সন্দিগ্ধ মন বারবারই বলিতেছিল, হিয়েন ফুঁচু ছাড়া আর কেউ নয়। সে ইউইনের গুপ্তচর, এবং ইউইনের দ্বারাই সে মিস্টার চৌধুরীর বাড়িতে কার্যে নিয়োজিত হইয়াছিল। কৃষ্ণার মনে পড়ে 1 বৎসর পূর্বে পিতা একটা ডাকাতি মামলার আসামিদের ধরিবার জন্য চেষ্টা করিতেছিলেন। আসামি ইউচো অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। তা সত্ত্বেও হঠাৎ এক স্থানে পিতা তাকে ধরিয়া ফেলেন। পুলিশ সেই কাফেখানায় আসিবার আগেই পিতা অকস্মাৎ গুলিতে আহত হন, এবং সেই শুভ অবসরে হিউচো পলায়ন করে। কাফেখানায় সে সময় বাহিরের লোক ছিল না,
তাই পিতা ফুচুকে পুলিশ ডাকিতে পাঠাইয়াছিলেন। কৃষ্ণার মনে হয় সে গুলি আর কেউ ছোঁড়ে নাই, দলের লোককে বাঁচাইবার জন্য ফুচুই গুলি ছুড়িয়াছিল এবং পর মুহূর্তে নিহাত ভালো মানুষ সাজিয়া পুলিশ ডাকিয়া আনিয়াছিল। কাজে এসব ফুচুর কাজ, কারণ ফুচুর বিনীত কথাবার্তা আচরণ কেবল প্রভু মিস্টার চৌধুরীকে আকর্ষণ করে নাই, কৃষ্ণাকেও করিয়াছিল। হিয়েনের ফটোখানা চাহিয়া সে নিজের ব্যাগে লইয়াছিল। স্টিমার রেঙ্গুনে পৌঁছাইল। যাত্রীরা একে একে নামিতেছিল। তাহাদের সহিত কৃষ্ণা, প্রণবেশ এবং ব্যোমকেশও নামিলেন। ব্যোমকেশ পূর্বে কখনো রেঙ্গুন আসেন নাই। রেঙ্গুনের অপূর্ব সুন্দর দৃশ্য দেখিয়া তিনি আশ্চর্য হইয়া গেলেন। একখানা ট্যাক্সি ভাড়া করিয়া কৃষ্ণা তাহাতে উঠিয়া বসিল এবং মাতুল ও ব্যোমকেশকেও উঠাইয়া লইল। কাকাবাবু এবং মাতুল উভয়েই এখানকার সম্পূর্ণ অপরিচিত। এখানকার পথ সম্বন্ধে কাহারও অভিজ্ঞতা নাই। কাজেই কৃষ্ণাই তাহাদের গাইডের ভার নিল। আগে অবিনাশবাবুকে সে একখানা টেলিগ্রাম করিয়া দিয়াছিল। অবিনাশবাবু কৃষ্ণাদের বাড়িতে অপেক্ষা করিতেছিলেন। কৃষ্ণা আগে তাহাকে প্রণাম করিল, তারপর মাতুল ও প্রণবেশের সহিত পরিচিত করাইয়া দিল। অবিনাশবাবু আগন্তুকদের সম্বর্ধনা করিয়া বসাইলেন। তাহার ভৃত্য তাড়াতাড়ি চা আনিয়া দিল। মিস্টার চৌধুরীর বাড়ির পাশেই অবিনাশবাবুর বাড়ি, সেজন্য সত্বর যাতায়াতে কোনো অসুবিধা নাই। অবিনাশবাবু কৃষ্ণাকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি নিয়ে আমার যে কি বিপদই হয়েছে মা, তা আর তোমায় কি জানাবো। নিত্য নতুন লোক আসছে, দরজা খুলে সব ঘর দেখানো চলে না, জিনিসপত্র রয়েছে, তাই বাইরের দিক থেকে কতকটা দেখিয়ে দেই। কেউ খুশি হয়, কেউ হয় না। কৃষ্ণা বলিল, স্নেহের খাতিরে সবই সহ্য করতে হবে জ্যাঠামণি, আমার যখন আর কেউ নেই। অবিনাশবাবু বলিলেন, আমি তো আছি, তবে তুমি যখন আবার এসেছ, তোমার মামাও এসেছেন, তখন নিজেরা থেকে জিনিসপত্রগুলোর যা হয় ব্যবস্থা করো। বিক্রিটাও তোমরা থাকতে থাকতেই হয়ে যাক। বলিতে বলিতে তিনি প্রণবেশের পানে তাকাইলেন। প্রণববাবু, আমায় বোধ হয় চিনতে পারছেন না। প্রণবেশ লজ্জিত হাসি হাসিয়া বলিলেন, খুব চিনেছি অবিনাশবাবু, সেদিনের কথা আমি ভুলিনি। ভাগ্যে আপনার চোখে পড়েছিলাম তাই, নইলে আমি যে কোথায় যেতুম, কি যে আমার হতো, সে কথা ভাবলে আমার জ্ঞান থাকে না। অবিনাশবাবু বলিলেন, তখনও কিন্তু আমি জানি না যে আপনি চৌধুরীর সম্বন্ধী, আমাদের কৃষ্ণার মামা। জানলে আপনাকে পুলিশের কাছে জিম্মা করে দিতুম না, অন্তত কিছুদিন নিজের কাছে রাখতুম। জানতে পারলুম অনেক পরে, খবরের কাগজে। যাকে আমি পুলিশের হাতে দিয়েছিলুম সে আমাদের চৌধুরীর সম্বন্ধী। প্রণবেশ লজ্জিত হাসি হাসিয়া বলিলেন, হয়তো আরও কত লোকের চোখে পড়েছিলুম, কিন্তু কেউই তো কিছু করেননি। আপনি আমায় থানায় দিয়েছিলেন বলেই সমর আমায় দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারল, কারণ সে আমায় চিনত। এই জন্য আমি যে কতখানি কৃতজ্ঞ। অবিনাশবাবু হাসিয়া বলিলেন, তার আগে মনে রাখবেন যে এ আমার কর্তব্য। কেবল আমারই বা বলি কেন, প্রত্যেক বাঙালির প্রতি বাঙালির কর্তব্য। আমাদের এই সহানুভূতি যদি থাকে, বাঙালি নিশ্চয় উঠবে, তাকে এমন হীনভাবে পেছনে পড়ে থাকতে হবে না। ব্যোমকেশ সেই সময় বিনীতভাবে বলিলেন, এবার আমারও একটা উপকার করুন অবিনাশবাবু। এখানে থানা কোথায় আছে, আমাকে সেখানে পাঠানোর ব্যবস্থাটাকে করে দিন। অবিনাশবাবু বলিলেন, এক্ষুনি থানায় না গিয়ে খাওয়া দাওয়া করে। ব্যোমকেশ বলিলেন, সরকারি কাজ নিয়ে এসেছি, কথা আছে। এখানে নেমেই বরাবর থানায় চলে যাব। সাহেবের সঙ্গে দেখা করে পুলিশের সাহায্য নেওয়ার ব্যবস্থা করতে হবে।
কলকাতা থেকে এখানকার পুলিশে টেলিফোন করে দেওয়া হয়েছিল। তারা স্টিমার ঘাটেও গিয়েছিল। আমি তাদের ফিরিয়ে দিয়েছি, বলেছি এক্ষুনি আসবো এদের পৌঁছে দিয়ে। কাজে আবার দেরি করা চলবে না অবিনাশবাবু। চাকর বই তো নই, মনিবের হুকুমাকে তামিল করতেই হবে। অবিনাশবাবু তাহার আর্দালিকে আদেশ দিলেন, সে ব্যোমকেশকে থানায় পৌঁছিয়া দিয়ে আসিবে। কৃষ্ণা বলিল, রোজ একবার করে আসা যায় কাকাবাবু, না এলে আমি নিজেই গিয়ে থানায় হাজির হব বলে দিচ্ছি। প্রণবেশ বলিলেন, আপনি আসুন বা নাই আসুন, আমি কিন্তু ঠিক যাব ব্যোমকেশবাবু। বেশ, বলিয়া ব্যোমকেশ বিদায় লইলেন। বাড়িতে সব জিনিসই পড়িয়া আছে। নিতান্তই আবশ্যকীয় জিনিস কয়টি লইয়া মিস্টার চৌধুরী চলিয়া গিয়াছিলেন। মনে হয় আশা ছিল তিনি আবার ফিরে আসিবেন, এইখানে কৃষ্ণার বিবাহ দিবেন। কিন্তু দুর্দান্ত দস্যু ইউইনের জন্য তার কোনো ইচ্ছাই পূর্ণ হয় নাই। কৃষ্ণার সমস্ত ঘরগুলো প্রণবেশকে দেখাইল। কোন ঘরে পিতা বসিতেন, শয়ন করিতেন, কোন ঘরে তার জিনিসপত্র থাকিত, সব দেখাইল। কতবার তাহার চক্ষু দুটি অশ্রুসিক্ত হইয়া উঠিল, কতবার তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। পিতার আমলের কনস্টেবল আজগর আজও বর্মা পুলিশে কাজ করে। কৃষ্ণা আসিয়াছে শুনিয়া সে দেখা করিতে আসিল। তাকে দেখিয়া কৃষ্ণা ভারী খুশি হইয়া উঠিল। বিমর্ষ মুখে আজগর জিজ্ঞাসা করিল, এখন এখানে থাকবে কি মা? কৃষ্ণা বলিল, না আজগর, বাড়িটা বিক্রি হবে। জিনিসপত্রগুলো আগে বিক্রি করে দিলে তবে বাড়ি বিক্রি হতে পারবে। তারপর আমরা চলে যাব, আর এখানে আসব না। আজগর মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, সাহেবের খুনের কোনো কিনারা হলো কি মা? কৃষ্ণার মুখখানা অন্ধকার হইয়া গেল। মাথা নাড়িয়া বলিল, কোনো কিনারা হয়নি আজগর। বাবাকে যে খুন করেছে, পুলিশ তাকে ধরবার আগেই সে পালিয়েছে। আজগর বলিল, কলকাতার যে ডিটেকটিভ সাহেব এসেছেন, তিনি আমাদের বড় সাহেবের কাছে বলছিলেন এ নাকি এখানকার বিখ্যাত দস্যু ইউইনের কাজ। সে কথা আমি আগেই জানি মা। সাহেবের কামরা থেকে যেদিন চুরি হয় সেই দিনই আমি বুঝেছিলুম, তোমরা যতই গোপনে কলকাতায় যাও, ইউইনের বা তার দলের লোকের চোখ কিছুতেই এড়াতে পারবে না। তার চেয়ে এখানে থাকলে হতো, হয়তো তাতে এমন সর্বনাশ ঘটত না। কৃষ্ণা মলিন হাসিল, বলিল, ঠিকই হতো আজগর। এখানেও তো বাবা ইউএনের জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন, তাই না এখান থেকে চলে গেলেন। মনে করো তো, ওই ঘরে আমার মা। বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হয়ে আসিল। প্রণবেশ বলিলেন, থাক, ওসব কথা ছেড়ে দাও কৃষ্ণা। যা হয়ে গেছে তা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এখন বরং কি করলে প্রতিশোধ নেওয়া যায়, তোমার প্রতিজ্ঞা রক্ষা হয়, তাই ভাবো। কৃষ্ণার চোখ দুইটি দৃপ্ত হইয়া উঠিল, বলিল, ঠিক কথা বলেছ মামা, আমায় পিতৃহত্যার প্রতিশোধ নিতেই হবে। আজগর বিস্মিত হইয়া বলিল, তুমিই নেবে মা? দৃঢ় কণ্ঠে কৃষ্ণা বলিল, হ্যাঁ, যতটুকু পারি আজগর। আমাদের শাস্ত্রে আছে, বানরেরা লঙ্কায় যাওয়ার সেতু তৈরি করেছিল, তবে রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছিলেন। ইউইনের মতো দুর্দান্ত দস্যু যে দেশে দেশে তার অদ্ভুত কীর্তির পরিচয় দিয়ে বেড়াচ্ছে, কে বলতে পারে সে কোনোদিন আমার দ্বারে জব্দ হবে কিনা? জানালার নিচে পথে কে এই সময়ে হাঁচিল। আহ্যাচ্ছ! সাধারণ লোকের হাঁচি হইতে এ হাঁচির শব্দ একেবারে ভিন্ন। কৃষ্ণা তাই বাইরের দিকে চাহিল। এক খঞ্জ ভিক্ষুক একটা লাঠি লইয়া পথ চলিতেছে, সম্ভব সেই হাঁচি আছে। প্রণবেশ বিকৃত মুখে বলিলেন, যার একটা অঙ্গ বিশ্রী তার সবই বিশ্রী।
সুন্দর নগরী রেঙ্গুন। ব্যোমকেশ রেঙ্গুনের সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হইয়া গিয়াছিলেন। শহরটি একেবারে আধুনিক ধরনের। ইরাবতী নদী রেঙ্গুনের পার্শ্ব দিয়া বহিয়া চলিয়াছে। তাহার উপর ভাসিয়া চলিয়াছে ধানের নৌকা। সেগুন কাঠের ভেলার উপর বাঁশ দিয়া তৈরি ছোট ছোট ঘর। কৃষ্ণা মাতুলের সহিত একদিন আসিয়া ব্যোমকেশকে লইয়া উচ্চ মাটির ঢিপির উপরে স্থিত শিও ডেগন প্যাগোডা বা বর্মার বিখ্যাত স্বর্ণ মন্দির দেখায় আনিল। মন্দির দেখিয়া ব্যোমকেশ ও প্রণবেশ স্তম্ভিত ও পুলকিত হইয়া উঠিলেন। এই প্যাগোডার বাহির দিকটা বেশিরভাগই স্বর্ণমণ্ডিত, সেই জন্য ইহার নাম স্বর্ণমন্দির রাখা হইয়াছে। উপরে যে সোনার ছাতাটা রহিয়াছে, তাহার গায়ে বিবিধ ধাতু নির্মিত ঘণ্টা বাতাসের বেগে বাজিতে থাকে। কৃষ্ণা বলিল, বিখ্যাত রাজা মিনশুন্নাকে এই ছাতাটা দান করেছিলেন। প্রণবেশ হিসাব করিয়া বলিলেন, এর দাম কত বলুন তো ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ গম্ভীর মুখে বলিলেন, তা 1,08,10 হবে। কৃষ্ণা বলিল, না, প্রায় ক্রোড় টাকার কাছাকাছি হবে শুনেছি। মন্দিরের ভেতরের দৃশ্য দেখিয়া প্রণবেশ বলিলেন, ওফ, এরকম বুদ্ধমূর্তি কলকাতাতেও ঢের আছে ব্যোমকেশ বাবু। ইডেন গার্ডেনেও এরকম মূর্তি সব রয়েছে না? ব্যোমকেশ সংক্ষেপে বলিলেন, তবুও আসল নকলে অনেক পার্থক্য আছে প্রণববাবু। প্যাগোডার সামনে একটি ভিক্ষুক দাঁড়াইয়াছিল। সে হাত বাড়াইল। কৃষ্ণা ব্যাগ খুলিয়া তাহাকে একটা আনি দিতে গিয়া হঠাৎ তাহার মুখের পানে তাকাইয়া থমকিয়া দাঁড়াইল। জৈনিক ভিক্ষুক কাতর কণ্ঠে বলিল, দিন মেম সাহেব, 2 দিন কিছুই খাইনি। কৃষ্ণা সবিস্ময়ে বলিল, ল্যাং, এখন তোমায় ভিক্ষা করে খেতে হয়? তোমার যে অনেক আত্মীয় বন্ধু ছিল শুনেছি। ভিক্ষুক তাহাকে চিনিতে পারে নাই। গাউন পরিহিতা কৃষ্ণাকে সে মেম সাহেব বলিয়া ভাবিয়াছিল, তাই আশ্চর্যভাবে তাহার পানে তাকাইয়া রহিল। কৃষ্ণা বলিল, আমায় চিনতে পারছ না ল্যাং? আমি মিস্টার চৌধুরীর মেয়ে, আমি কৃষ্ণা। ল্যাং মুহূর্তকাল তাহার পানে তাকাইয়া রহিল, তারপর হঠাৎ 2 হাতে মুখ ঢাকিল। কৃষ্ণা বুঝিল সে মিস্টার চৌধুরীর মৃত্যু সংবাদ পাইয়াছে। ব্যোমকেশের পানে ফিরিয়া বিষণ্ণ কণ্ঠে সে বলিল, ল্যাংকে আপনারা চেনেন না কাকাবাবু? আজ দেখছেন একে পথের ধারে দাঁড়িয়ে ভিক্ষা করতে। একটা চোখ নেই, পা একখানা নেই, কোনো রকমে কাঠের পা জুড়ে বেড়াচ্ছে শুধু পেটের দায়ে। এই ল্যাং একদিন ছিল সবল সুস্থ একজন লোক। এর ভয়ে ম্যান্ডেলোতে সকলেই সন্ত্রস্ত হয়ে থাকত। একবার ল্যাং যখন দারুণ বিপদে পড়েছিল, সেই সময় আমার বাবা ওকে রক্ষা করেন। সেই থেকে ল্যাং আমার বাবার পরম ভক্ত হয়ে পড়েছিল। ল্যাং মুখ হইতে হাত নামাইল। অশ্রুজলে তাহার হাত দুখানা প্লাবিত হইয়া গেছে। সে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, সেদিনকার কথা আমি ভুলিতে পারিনি দিদি। ইউইন সন্দেহ করেছিল আমি ইরাবতীর ধারে কোথায় কোন জঙ্গলে যে গুপ্তধন আছে তার নাকি সন্ধান জানি। যখন মিস্টার চৌধুরী আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন, সে সময় ইউইন আমাকে তার দলে মেশবার জন্য আহ্বান করে। আমিও হিতাহিত চিন্তা না করে আমার দলের কয়েকজন লোককে নিয়ে তার দলে যোগ দিয়েছিলুম। এরই কিছুকাল পরে বুঝলুম কেন সে আমাকে তার দলে নিয়েছিল। এরপরে আরম্ভ হলো আমার উপর তার দুঃসহ অত্যাচার, যার জন্য আমি হারালুম আমার একখানা পা, একখানা চোখ। সবিস্ময়ে প্রণবেশ বলিলেন, কিরকম? সে কি, চোখ তুলে নিয়েছিল? পা কেটে দিয়েছিল? ল্যাং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না, আমি নিজে সর্বনাশ করেছি।
ইউইনের অত্যাচার সইতে না পেরে আমি 3 তলা থেকে লাফ খেয়ে পড়েছিলুম পথের উপর। সেইখানে আমি অজ্ঞান হয়ে পড়েছিলুম। পথের লোক আমায় তুলে নিয়ে গিয়ে হসপিটালে দেয়। যখন আমার জ্ঞান হলো, আমি দেখলুম আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, একখানা পা কেটে বাদ দিতে হলো। ব্যোমকেশ বলিলেন, তারপর কি হয়েছে? ল্যাং বলিল, হসপিটালে একদিন ইউইনকে দেখেছিলুম, শুনলুম সে ব্যবস্থা করে গেছে। আমি যেদিন মুক্তি পাব, সে গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যাবে। হসপিটালে আমার জন্য সে অনেক অর্থ ব্যয় করেছে। আমার এই কাঠের পাখানা তারই দেওয়া। ব্যোমকেশ বলিলেন, নিশ্চয় তুমি বেইমানি করনি? একটু হাসিয়া ল্যাং বলিল, দস্যুর কাছে দস্যুর বেইমানি এমন কিছু ধর্মহানিকর নয় সাহেব। সে হসপিটাল থেকে আমায় নিয়ে গিয়ে আবার তার পাপ কাজে আমায় জুড়ে দেবে। সেই জন্যই আমি যেদিন মুক্তি পেলুম, সেদিন সকালবেলায় পালালুম। সোজা এসে উঠলুম একেবারে এই এদের বাড়ি। বলিয়া সে কৃষ্ণাকে দেখাইয়া দিল। ব্যোমকেশ বলিলেন, একেবারে বাঘের মুখে? ল্যাং বলিল, তখন নিজেকে বাঁচানোর জন্য তাকেই আমি বন্ধু মনে করেছিলুম সাহেব। চৌধুরী সাহেব আমায় আশ্রয় দিলেন। আমাকে তিনি যে কত উপদেশ দিয়েছেন, সে কথা আমি জীবনে ভুলব না। বলিয়া ল্যাং কাঁদিতে লাগিল। কোমল প্রকৃতি প্রণবেশের চিত্ত দস্যুর এই পরিবর্তনে একেবারে দ্রব হইয়া গিয়াছিল। মুখ ফিরাইয়া তিনি গোপনে চোখ মুছিয়া ফেলিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিলেন, তারপর আর ইউইনের সঙ্গে তোমার দেখা হয়নি? ল্যাং বলিল, চৌধুরী সাহেব চলে যাওয়ার পর কিছুদিন দেখিনি। তবে সেদিন যেটিতে ঠিক তারই মতো একজন লোককে দেখেছিলুম। আর আজ দেখেছি এইখানে, আর একটু আগে। কৃষ্ণা চমকাইয়া উঠিল, একটু আগে এখানে দেখেছ ইউইনকে? ল্যাং করুণ হাসি হাসিয়া বলিল, হ্যাঁ, আমার সম্মুখ দিয়ে এই সে চলে গেল রামার গায়ে থুতু দিয়ে। প্রণবেশ করুণ কণ্ঠে বলিলেন, আহা বেচারা। উৎকণ্ঠী কণ্ঠে ব্যোমকেশ বলিলেন, করুণা দেখানোর সময় এখন নয় প্রণববাবু। ইউইনের এই সময় এখানে আগমনটাই আমার মনে সন্দেহ জাগাচ্ছে। বিনা স্বার্থে কেবলমাত্র বেড়ানোর মতলবে ইউইন এখানে আসেনি এ জানা কথা। আমি বেশ বুঝছি, আমরা যে এখানে এসেছি, তাকে খুঁজে বেড়াচ্ছি ওয়ারেন্ট নিয়ে, তা সে জেনেছে। যে কোনো রকমে হোক আমাদের অনিষ্ট করবার জন্য সে আমাদের সঙ্গে সঙ্গে ফিরছে। প্রণবেশ বলিলেন, এতে তার কি লাভ হবে? কৃষ্ণা বলিল, লাভ কি হবে বুঝছো না মামা? ইউইন জানে কাকাবাবু আর আমরা যখন এসেছি তখন তাকে ধরবারই চেষ্টা করব, আর আমাদের চেষ্টা সে ধরা পড়বেই। আমরা যদি দীর্ঘদিন এখানে থাকি তবে আর গুপ্তধন উদ্ধার সহজ হবে না। কাজেই ব্যোমকেশবাবু বলিলেন, কাজেই আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টাই করবে? কৃষ্ণা বলিল, সরানো মানেটা বুঝেছ মামা? প্রণবেশ বলিলেন, অর্থাৎ জগৎ থেকে সরানো। ব্যোমকেশ বলিলেন, ঠিক তাই। আমি এখানে এসে খবর পেলুম ইউইনের নিজের হাতে, তার দলের লোকের হাতে কত লোকের যে সর্বনাশ হয়েছে, কত লোক যে মরেছে, তার আর ইয়ত্তা নেই। আমি স্তম্ভিত হয়ে গেছি। ল্যাং বলিল, তবু আপনারা তার সব পরিচয় পাননি সাহেব। তার আরও পরিচয় আছে, যা বাইরের কেউ না জানলেও দলের লোক হিসেবে আমরা জানি। কৃষ্ণা বলিল, তাহলে তুমি নিশ্চয় জানো ল্যাং, তার একটা সূচের মতো তীরের মুখে কোনো বিষ মাখিয়ে রাখে, যা স্পর্শমাত্র 1 সেকেন্ডের মধ্যে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, তারপর মাত্র 10 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। ল্যাং উত্তর দিল, সে বিষ ইউইনের দলের লোকেরা তৈরি করে নেয়। ওই বিষটাই হচ্ছে ওদের প্রধান অস্ত্র।
রিভলভারের গুলি হয়তো ব্যর্থ হতে পারে, কিন্তু এই বিষ কখনো ব্যর্থ হয় না। হাত করে দূর থেকে এই তীর ওরা ছোড়ে। তীরের মুখে ফাঁপা জায়গায় বিষ থাকে। জোরে ছোড়বার দরুন দেহের ভিতর তীর খানিকটা গর্ত করে বিষ আপনি ঢুকে যায়। তখন রক্তের সঙ্গে মিশে গিয়ে মানুষ মারা যায় মাত্র 10 মিনিটের মধ্যে। পৃথিবীতে আরও কত আশ্চর্য জিনিস আছে সাহেব, ক্রমে ক্রমে সবই জানবেন। সন্ধ্যা হইয়া আসিতেছিল দেখিয়া কৃষ্ণা আর দেরি করিল না। একখানা 5 টাকার নোট ল্যাংয়ের হাতে দিয়া বলিল, এই টাকাটা আজ নাও ল্যাং, কাল আবার আমাদের বাড়িতে এসো, তোমাকে আমার খুবই দরকার। ল্যাং একটা নমস্কার করিল, বলিল, নিশ্চয়ই আসব। চৌধুরী সাহেবের কথা আমি কোনোদিন ভুলব না দিদিমণি। কৃষ্ণা মাতুল ও ব্যোমকেশের সহিত গাড়িতে উঠিল। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রভাবতী দেবী সরস্বতীর লেখায় একটি রহস্য উপন্যাস হত্যার প্রতিশোধ এর 2য় পর্ব। এর পরে আসছে 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।